বুঝতে সুবিধা হবে আমাদের প্রস্তুতিটা কেমন হবে। এই হচ্ছে, এবং আমরা যারা আজকের এই সেশনটাতে আছি লাইভটুকু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষ আমাদের লাইভে অংশ নিতে পারে বা দেখতে পারে। ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দীর্ঘ একটা সময় আমরা থাকবো, তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, মোটামুটি ভালো সময় এখানে যাবে। এবং প্রথমত আমরা বিগত বছরের যদি প্রশ্নগুলোর দিকে তাকাই, যে কেমন ছিল প্রশ্নগুলো, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক এডি 21, এডি 22 এবং এডি 23, 3 ধরনের প্রশ্ন। এখানে কোন ফ্যাকাল্টি প্রশ্ন করবে, কোন ফ্যাকাল্টি প্রশ্ন করে নাই, আমরা এই সংক্রান্ত আলোচনার দিকে যাব না। প্রথম দিকে হচ্ছে আলোচনা করব কি টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসছে, এবং ফ্যাকাল্টি যে ফ্যাকাল্টি প্রশ্ন করে থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক এডির প্রশ্নের ধারাটুকু প্রায় কাছাকাছি রকমের, যারা এই প্রশ্ন করে থাকুক না কেন। তো ইন দ্য মিন টাইম ওদের প্রশ্ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল অলরেডি বিআইবিএম সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন করেছিল, তারপরে আইবিএ করেছিল। এর আগে আমরা দেখেছি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করেছিল, বিজনেস ফ্যাকাল্টি প্রশ্ন করেছিল। তো 4টা ডিপার্টমেন্টের কথা মোটামুটি আমরা একভাবে বলতে পারি। ফার্স্ট অফ অল বিআইবিএম, সেকেন্ড অফ অল আইবিএ, তারপরে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, এবং তারপরে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। এই 4টা ফ্যাকাল্টির মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের প্রশ্ন করার ধারণা, মানে ধরনগুলো বেসিক্যালি। তো আমরা আশা করতে পারি সামনের পরীক্ষাটাও হয়তো বা এই 4টা ফ্যাকাল্টির মধ্যে একটা ফ্যাকাল্টি নিবে। এখন পরীক্ষাটা কবে হতে পারে? পরীক্ষাটা আমরা একটা ভিডিওতে বলেছিলাম, পরীক্ষাটা হয়তো বা জুলাই বা আগস্টের দিকে হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, ওই সময় হতে পারে পরীক্ষাটা। তো আমরাও সবসময় একটু সতর্ক থাকবো, এবং একই সাথে আজকে থেকে, বা যেহেতু আজকে জনতা ব্যাংকের রুরাল ক্রেডিটের পরীক্ষা ছিল, আমরা যেন এখন থেকে পড়াশোনাটা শুরু করে দিতে পারি, সে তার জন্য বিশেষত আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্যই মূলত আমাদের আলোচনা, আজকের এই প্রয়াসটুকু, যাতে করে আমরা নিজেদের মতো পড়াশোনাটা গুছিয়ে নিতে পারি। আমরা যদি কোনো কোচিং সেন্টারের সহায়তা নাও নিয়ে তারপরেও যেন আমাদের প্রস্তুতিটা অনেক ভালো হয় মূলত। আচ্ছা, প্রথমত দেখেন, বাংলার জন্য যদি খেয়াল করেন, বাংলাতে আমরা এখন ঠিক বাংলা বিষয়ে আছি। বাংলার ক্ষেত্রে এইখানে যাওয়ার আগে আমি মূলত আলোচনা যেটা বলি, যে ধরেন এখানে আলোচনাগুলো করার আগে যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসছিল, সেটা করার আগে আমি যদি আপনাকে প্রথমত বলার চেষ্টা করি যে বাংলা বিষয় প্রস্তুতির জন্য আপনার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, সেটা যেই টপিকে যেই পরীক্ষায় হোক না কেন, বিশেষত ব্যাংকের বেলায় আপনার প্রিপারেশনটা হওয়া উচিত হচ্ছে বিগত বছরের প্রশ্ন, ব্যাংক এবং বিসিএস, এই 2টা পার্ট আপনি ক্লিয়ার করে ফেলবেন। আপনার বাংলার জন্য যেই পরীক্ষায় আপনি অংশ নেন না কেন, সেটা ব্যাংক হতে পারে, বিসিএস হতে পারে, অন্য কোনো পিএসসির আন্ডারে পরীক্ষা হতে পারে, যে কোনো কিছু। প্রথমত আপনাকে হচ্ছে বিসিএস এন্ড হচ্ছে ব্যাংক, এই 2টা বিগত বছরের প্রশ্ন আপনাকে পড়ে ফেলতে হবে। এবং এখানে মোটামুটি আমি যদি মোটা দাগে বলার চেষ্টা করি, 2000-এর মতো প্রশ্ন আপনি পাবেন। এই 2টা প্রশ্ন যদি আপনার সমাধান করা হয়ে থাকে খুব ভালো মতো, আপনি কিন্তু বাংলার অর্ধেক কাজ করে ফেলছেন। আপনাকে কিন্তু আর অন্যরকম ভাবে পড়াশোনা করার দরকার নেই। এবং আপনাকে মনে রাখতে হবে বিষয়টা এটা না যে আমি একবার করে পড়লাম এবং একবার করে পড়ার পরে আমি আর পড়লাম না, রিভিশন দিতে গেলাম না। এবং উইথ রিভিশন শুধুমাত্র তাই না, আপনি পড়লেন কিন্তু রিভিশন দিলেন না, এই পড়ার কোনো ভ্যালু নেই, ওকে? তাহলে ডেফিনেটলি আপনাকে রিভিশনে যাইতে হবে, রিভিশন দিতে হবে, ঠিক আছে? তার মানে আপনার প্রস্তুতি যে পরীক্ষার জন্য নেন না কেন, বাংলাটা পড়ার জন্য এটা করে পড়বেন। এখন মূলত যে বিষয়টা হচ্ছে, এখন আপনি মানে কোন বই থেকে পড়বেন, একটা প্রশ্ন থেকে যায়, কোন বই থেকে পড়বেন, কোন বইতে, বইয়ের প্রশ্নটা আসতেছে এই কারণেই, কারণ আমরা বলে থাকি যে কোন বইতে ভুল কম আছে। তো কোন বইতে ভুল কম আছে, তাই না? আমরা এই ধরনের কথা বলি। আপনারা মার্কেটের যেই বইগুলো আছে, যেগুলো পপুলার, সেইগুলোই আপনি পড়তে পারেন। অগ্রদূত আছে, অভিযাত্রা আছে, এটিএম আছে, মহসিনা নাজিলার আছে বই। বিশেষ করে যদি প্রশ্ন ব্যাংক আপনি করতে চান, মহসিনা নাজিলার প্রশ্ন ব্যাংক পড়তে পারেন বাংলার জন্য। হ্যাঁ,
তো প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেললে আপনার ওখানে ব্যাংক এবং বিশেষ আলাদা করে দেওয়া আছে, আপনারা পড়ে ফেললেন একদম খুব ভালো মতো, ব্যাখ্যা সহকারে পড়তে চাল পারলে তো খুব ভালো। আর যদি শুধু প্রশ্ন উত্তর পড়তে চান সেটাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে প্রাচীন যুগ মধ্যযুগ যেই প্যাটার্ন গুলো যেই ধারাগুলো আছে আমরা এটাতে আসতেছি পরে। আচ্ছা গেল। তাহলে বাংলাতে দুইটা অংশ আছে, এটা আপনারা জানেন, একটা হচ্ছে লিটারেচার পার্ট এবং আরেকটা হচ্ছে বিরোচন, মানে আদার্স যে পার্টটুকু, মানে আরেকটা হচ্ছে গ্রামার পার্ট। হ্যাঁ, ঠিক আছে। তো বিরোচন পার্ট এবং হচ্ছে গ্রামার পার্টে আমরা বাংলায় অনেকেই, মানে বিশেষ করে গ্রামারে আমরা অনেকে দুর্বল। হ্যাঁ, গ্রামারে আমরা অনেকে দুর্বল বাংলার ক্ষেত্রে। আচ্ছা, এখন আপনারা দেখেন প্রশ্নগুলো কেমন আসছে, আগে এটা দেখেন। বাংলার সাহিত্যের কথা যদি আসেন, সাহিত্য দুই ভাগে ভাগ করেছে আমরা এখানে, একটা হলো আধুনিক সাহিত্য এবং আরেকটা হচ্ছে প্রাচীন সাহিত্য। হ্যাঁ, প্রাচীন এবং মধ্যযুগকে একসাথে দেখেন। প্রাচীন এবং মধ্যযুগ থেকে প্রশ্ন আসে নাই খুব একটা, নাই কিন্তু, প্রশ্নের হার জিরো, প্রশ্ন করার হার এখানে জিরো ধরতে পারেন আপনি এখানে, প্রাচীন এবং মধ্যযুগ। তো প্রাচীন এবং মধ্যযুগের প্রশ্ন আপনি টোটালি বিসিএস এর বিগত বছরের প্রশ্নের উপরে ভরসা করতে পারেন। ওকে, ভরসা করতে পারেন, আমি রিস্ক এড়ানোর জন্য বলছি। এবং আধুনিক যুগটা খুব ভালো মতো পড়বেন, খুবই ভালো মতো, খুবই ভালো মতো। ওকে, খুবই ভালো মতো। এবং একই সাথে আপনি পিএসসির যে 11 জন সাহিত্যিক আছেন, পুরা 11 জন পিএসসি, 11 জন, এটা ভালো করে পড়বেন। ঠিক আছে, পিএসসির 11 জন সাহিত্যিক, আপনার লিটারেচার বাংলা সাহিত্য ক্লিয়ার, বাংলা সাহিত্যে তখন বলতে পারবেন কনফিডেন্টলি যে আমি কিছু একটা পড়েছি, হয়ে গেল। আচ্ছা, এবং ব্যাকরণে আসে, কারক এবং বিভক্তি থেকে প্রত্যেকবার একবার করে একটা করে প্রশ্ন আসছে, একটা করে প্রশ্ন আসছে, একটা করে প্রশ্ন আপনি কারক বিভক্তি যদি না বোঝেন আপনি বাদ দিতে পারেন বা বিগত বছরের উপরে ভরসা করে যেতে পারেন। আচ্ছা, সমাস যদি না বোঝেন বিগত বছরের প্রশ্নের উপরে ভরসা করে যেতে পারেন। সন্ধি যদি না বোঝেন, আচ্ছা সন্ধির বেলা একটা কৌশল আছে, নিপাতনে সিদ্ধ সন্ধি এবং বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এগুলো মুখস্থ করে ফেললে আপনার কভার হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি বিগত বছরের এডি 22 এবং এডি 23 থেকে এখানে সন্ধি থেকে দুইটা করে প্রশ্ন আসছে। এবং এখানে যেটা দেখা যায় বিগত, মানে নিপাতনে সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত সন্ধি, নিপাতনে সিদ্ধ আবার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, 3 রকমেরই আলাদা করে আছে। আপনি যদি এগুলো মুখস্থ করে ফেলেন আপনার আলাদা করে পিছন দিয়ে ফিরে তাকাইতে হবে না। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ সন্ধি, তারপরে হলো বিশেষ নিয়মে সাধিত সন্ধি করে ফেলুন। ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণ থেকে প্রত্যেকবার 5টা করে প্রশ্ন আসছে, ধ্বনি এবং বর্ণ থেকে প্রত্যেকবার 5টা করে প্রশ্ন আসছে, তার মানে আপনাকে ধ্বনি এবং বর্ণের উপরে খুব ভালো করে জোর দিতে হবে। এডি 21, 22, 23 3 রকমের 3 ফ্যাকাল্টি প্রশ্ন করছিল। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন এই ধ্বনি বর্ণ খুব গুরুত্বপূর্ণ এবং শব্দ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ব্যাংক এটির জন্য। শব্দের ক্ষেত্রে কি কি আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দের মধ্যে যা যা আছে, এর মধ্যে শব্দর প্রকারভেদ আছে, যকর, রুরু শব্দ, সাধিত শব্দ, মৌলিক শব্দ, যৌগিক শব্দ, এগুলো এর মধ্যে ইনক্লুডেড। এগুলো আসছে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এটা হলো সেই প্যাটার্ন গেল। এখন আপনি কি শুধু এগুলোর উপর বেস করে প্রিপারেশন নেবেন, অন্য কিছু পড়বেন না? শুধু এগুলোর উপর বেস করে প্রিপারেশন নেবেন, আপনি উপসর্গ পড়বেন না, তারপরে আপনি এক কথায় প্রকাশ পড়বেন না? হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে এগুলো পড়তে হবে। হ্যাঁ, উপসর্গ, এক কথায় প্রকাশ, এগুলো পড়বেন। যদি গ্রামার না বোঝেন তাইলে বিগত বছরের প্রশ্নের উপরে বেসমেন্ট করে যাবেন, দ্যাটস ইট, আর কিছু না। পড়া কিন্তু হয়ে গেল। এখন আমি আপনাকে প্রথম দিকে যে বইগুলোর কথা বলছিলাম, ধরেন আপনাকে অগ্রদূতের কথা বলছিলাম, অভিজিতের কথা বলছিলাম, টিএমের কথা বলছিলাম, এই বইগুলো মোটামুটি মোটা বই, মোটামুটি 200 পৃষ্ঠার একটা বই। এতক্ষণ কিন্তু আমরা যে কথাগুলো বললাম বা এখানে যে আলোচনাগুলো হইলো, এটার জন্য কিন্তু আপনাকে 200 পেজের বই পড়তে হবে না। এটার জন্য আপনাকে 200 পেজের বই কিন্তু পড়তে হবে না, বুঝতে পারছেন? তো এখন 200 পেজের বইয়ের কথা তাহলে কেন বললাম হচ্ছে এই কারণে, যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো আছে, যে প্যাটার্ন যেগুলো আছে সেগুলো বাদে উপসর্গ পড়তে হবে আপনাকে হচ্ছে এক কথায় প্রকাশ পড়তে হবে। তারপরে এখানে আরো কিছু নাই, এখানে দ্বিরুক্ত শব্দ নাই, এখানে অনুসর্গ নাই, পদার্থিত নির্দেশক নাই, এগুলো আপনাকে দেখে যেতে হবে, এগুলো আপনাকে অবশ্যই দেখে যাইতে হবে, এগুলো আপনি দেখে যাবেন। বলা যায় না এই প্যাটার্নের বাইরে যখন প্রশ্ন চলে আসে তখন আমরা কোথায় যাবো, তাই না? বেসিক্যালি। এবং বাংলা যাদের স্ট্রং জন তাদের ক্ষেত্রে আর কিছু বলার নাই, মোটামুটি যারা
শুরু থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আলোচনাগুলো হচ্ছে। আচ্ছা, এবার ইংরেজিতে আসেন। ইংরেজিরও ঠিক একই রকম কথা। আপনি ইংরেজিতে আসলে একই রকম বলা যাবে না, ইংরেজিতে আবার তিনটা পার্ট। একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, আর একটা হচ্ছে লিটারেচার পার্ট। আমরা আগে ব্যাংকের পরীক্ষাতে লিটারেচার এরকম দেখতে পারতাম না, এখন আসে। এবং থার্ড ওয়ান ইজ গ্রামার পার্ট, ঠিক একই রকম বাংলার মতো। হ্যাঁ, তিনটা পার্ট ইংরেজিতে। আচ্ছা, এই ভোকাবুলারি পার্টের মধ্যে কি আছে এটাকে দেখেন। এই ভোকাবুলারি পার্টের মধ্যে আছে হচ্ছে আমার অ্যানালজি, বিআইবিএম এর খুবই পছন্দের টপিক। আছে হচ্ছে আমার সিনোনিম, আছে হচ্ছে অ্যান্টোনিম, এর মধ্যে আছে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন OWS, এর মধ্যে আছে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, এর মধ্যে আছে হচ্ছে স্পেলিং। হ্যাঁ, হয়ে গেছে কিন্তু অনেকটুকু, বুঝতে পারছেন ভোকাবুলারির মধ্যে এগুলো সব। এবং এর মধ্যে আরো আছে গ্রুপ ভার্ব আছে। হ্যাঁ, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো আর কি বলতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে বলতে পারেন আপনি, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অনেকটা ভোকাবুলারির মতো মুখস্থ বেসড একটা কিছু। এটার মধ্যে গ্রামারের আসলে এরকম খুব একটা ছন্দ টন্দ কিছু দেখা যায় না। তাহলে কি আছে? অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। স্পেলিং আসে নাই বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে, এমন কোনো পরীক্ষা নেই। বাংলাতে আমরা এই জিনিসটা মিস করে গেছি, বানান আসে নাই, খুব একটা দেখা যায় নাই। কালে ভদ্রে অল্প বিস্তর আসছিল, কিন্তু আমরা পড়ে ফেলবো। মানে সঠিক প্রয়োগ, বাক্যে বাংলা বানানের সঠিক প্রয়োগ আমরা এখান পড়ে ফেলবো। ঠিক আছে, এখানে আপনি বিগত বছর থেকে পড়েন বা বই থেকে পড়েন, যেখান থেকে পড়েন। আচ্ছা, ভোকাবুলারিতে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং, এগুলো সব। তাহলে পড়া কিন্তু কম নাই, পড়া কিন্তু অনেক। হ্যাঁ, আপনি যদি বিগত বছরের কথা আলোচনা করেন, এখানে ব্যাংকের ইংরেজির জন্য আসলে বিসিএস এর প্রশ্ন খুব একটা পড়ার প্রয়োজন নাই। ইংরেজির জন্য বিসিএস এর প্রশ্ন শুধুমাত্র লিটারেচার পড়তে পারেন, ছাও বিগত বছরের প্রশ্ন। লিটারেচারের জন্য শুধুমাত্র বিসিএস এর বিগত বছরের প্রশ্নের উপরে বেস করবেন, আর কিছু করার দরকার নেই। লিটারেচার থেকে প্রশ্ন খুব একটি আসছে এটা কিন্তু বলা যাবে না, হালকা পাতলা। এটা হচ্ছে রিজার্ভ রাখলাম আর কি আমরা। ওকে, আপনার বেসিক্যালি প্রশ্ন আসছে ভোকাবুলারি এবং গ্রামার থেকে, ইংরেজির বেলায় কোন জায়গা থেকে? ভোকাবুলারি এন্ড গ্রামার থেকে আসছে। আচ্ছা, ভোকাবুলারিতে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি আমরা বলছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং, আমরা এগুলো সব পড়ে ফেলতে হবে। বিগত বছরে যা কিছু আছে সব, এখান থেকে কোনো কিছু বাদ দিতে পারবেন না, যে এটা বাদ দিয়ে এটা ধরবো, এটা সেটা করবেন, এটা হবে না। কিন্তু এখন কোন বই থেকে পড়বেন? আপনার কাছে যে বই ভালো লাগে, যে বই পড়ে আপনি মনে রাখতে পারেন, সেই বই থেকে পড়বেন। অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, আমরা অনেক সময় অনেক সাজেশনের কথা বলে, অনেক ভালো ভালো বইয়ের কথা অনেকে বলে, কিন্তু আমাদের মূলত যেটা হয়, অনেক মানে ওই একটা বইয়ের সাথে আমাদের নিজেদের সিনক্রোনাইজ করার একটা বিষয় থাকে, যে এই বইটা থেকে আমি পড়লাম, এই বইটা আমার কেমন হইলো আমি তো মনে রাখতে পারি না। হ্যাঁ, আপনি যে বই থেকে পড়লে মনে রাখতে পারেন, আপনি সেই বই পড়বেন, এটা হলো মূল কথা। এখন এটা মাস্টার হতে পারে, এটা 1+এর বই হতে পারে, এটা প্রফেসরের বই হতে পারে, অন্য কোনো বই হতে পারে। এমন হতে পারে যে আপনি এডমিশন টেস্টের কোনো একটা বড় ভাই বই থেকে পড়ে বুঝতে পারেন, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে আপনার পড়াশোনাটা করতে হবে, এটা হলো মূল আলোচনা। এবং বাংলাদেশ ব্যাংকের বিগত বছরের প্রশ্ন, ব্যাংকের বিগত বছরের প্রশ্ন ডেফিনেটলি কভার করবেন, ডেফিনেটলি। এটার বাইরে প্রিপারেশনের মূল সূচনায় হচ্ছে এই জায়গায়। আপনি নতুন কোত্থেকে শুরু করবেন? আপনি শুরু করবেন, মানে আমরা যারা ব্যাংকে চাকরি করি, আমাদের ব্যাংকের বেলায় ব্যাংকে একটা মোটামুটি একটা প্রবাদ আছে, যে নতুন একটা টেবিলে বসছেন, তাহলে ডু ইউর জব ফ্রম ইউর প্রিভিয়াস অফিসার। মানে আপনার প্রিভিয়াস অফিসার যে কাজগুলো করছেন, আপনি সেই কাজগুলো দেখেন, যে টেবিলে আপনি বসছেন। প্রিভিয়াস যে অফিসার আপনার আগে যিনি ছিলেন, তিনি কাজগুলো যেভাবে করছেন এটা দেখেন, দেখে তারপরে নিজের স্বীয় বিবেচনায় কাজ কন্টিনিউ করেন। এটা হলো নিয়ম পরিচয়। এরকম একটা কথা আমরা সবসময় বলে থাকি ব্যাংকের ক্ষেত্রে। তো যারা নতুন আছেন, প্রিপারেশন নিচ্ছেন ব্যাংকের ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংকের এটির জন্য প্রিপারেশন নেবেন, প্রথমত প্রশ্ন শুরুই করবেন, আপনি শুরুই করবেন বিগত বছরের প্রিপারেশন দিয়ে। আপনি স্টার্ট ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এটাই হলো মূল কথা। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন শুরু না করে অন্য জায়গা থেকে আমরা শুরু করি। তো অন্য জায়গা থেকে শুরু করে বিগত বছরের প্রশ্ন শেষ করতে পারবেন না। তো বিশেষ করে যদি আপনি, যেমন আমি যদি আমার কথা বলি, আমি অ্যানালজি খুব একটা মনে রাখতে পারতাম না। আমার অ্যানালজিতে টার্গেট ছিল, ধরেন যদি 5টা অ্যানালজি আসতো, আমার জন্য অ্যানালজিতে টার্গেট ছিল 2টা। আমি 2টা অ্যানালজি পারলে আমি অ্যানালজি প্রসিড করতাম না।
সিনোনিম অ্যান্টোনিম অন্যগুলো টাচ করতাম, আমার অ্যানালজি মনে থাকতো না। কারণ আমার কাছে মনে হইতো আমি একটা অ্যানালজি পড়তে যতটুকু সময় আমার মানে সময় ব্যয় হবে, তার চাইতে অনেক কম সময় ব্যয় করে আমি সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ বা স্পেলিং এগুলো করে ফেলতে পারবো। আমার কাছে এটা মনে হইতো। দ্যাট ইজ আমি অ্যানালজির উপরে এত বেশি, আমাকে যদি জিজ্ঞেস করেন অ্যানালজি, আমি অ্যানালজি খবরটা পারি না। খুব সহজ ব্যাপার। আপনাকে সব বিষয়ে ওস্তাদ হইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, সব বিষয়ে ওস্তাদ হওয়ার আপনার দরকার নেই। আচ্ছা, ভোকাবুলারি পার্ট ডান, আমরা বলে ফেলছি। আচ্ছা, এই যে এখন দেখেন আমরা বলেছিলাম আপনাকে যে এটা টোটালি আসলে ভোকাবুলারির মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে দেখেন কয়টা করে প্রশ্ন হচ্ছে, 8টা 7টা 7টা। এখন এখন দেখেন যেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসছে সেখান থেকে আপনি শুধু বিগত বছরের উপরে নির্ভর করবেন না, আপনি একটা বই থেকে ধরে বা বিগত মানে অন্য প্রশ্নগুলোও সমাধান করবেন। তো আগে আসলে বিগত বছরের প্রশ্ন শেষ করার পরে অত সময় আসলে পাওয়া যায় না। কারণ আপনি যেই বইটাই কেনেন বিগত বছরের প্রশ্ন করার পরে, এবং বাজারের ম্যাক্সিমাম বইগুলোই বিগত বছরের উপরে বেস করে তৈরি। তো বিগত বছরের প্রশ্ন শেষ করার পরে আর কোনো প্রশ্ন পড়ার থাকে না। হ্যাঁ, এক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস এন্ড ফ্রেজ বিশেষ করে ব্যাংক এবং বিসিএস এ বিগত বছর পড়ার পরে আর নতুন করে পড়ার এনার্জি পাওয়া যায় না। কারণ এই ব্যাংকে তো আপনি প্রাইভেট ব্যাংক সহ পড়বেন। যদি আপনি বিগত বছরের প্রশ্নই পড়তে বসেন, সেক্ষেত্রে আপনি এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে রিভিশন দিতে পারবেন না। নতুন পড়া কখন পড়বেন? সময় আছে নাকি? সময় নাই তো। আপনি 2000 সালের পর থেকে এখন চিন্তা করেন, এখন 2026 সাল, 25 বছরের প্রশ্ন পড়া এত সহজ ব্যাপার না তো। 25 বছরের প্রশ্ন পড়া তো সহজ কিছু না। আচ্ছা, তাই তো? আচ্ছা, গেল। তারপরে গ্রামারে থেকে আসছে যেগুলো, দেখেন গ্রামারে বেশি এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের কথা অলরেডি বলে ফেলছি। টেন্স থেকে আসছে, ফিল ইন দ্য গ্যাপস টাইপের প্রশ্ন বেসিক্যালি। ফিল ইন দ্য গ্যাপস টাইপের প্রশ্ন। এখন আপনাকে রাইট ইউজেস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ডিটারমাইনার্স, এগুলোর উপরে ভালো একটা দখল থাকতে হবে। খুব ভালো। দেখেন 5টা করে প্রশ্ন আসছে 22 এবং 23 সালের এটিতে। এই 3টা ক্যাটাগরি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, টেন্স, 5টা করে প্রশ্ন আছে। এবং প্রিপোজিশন আসছে বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপস। প্রিপোজিশন মানে কিন্তু প্রিপোজিশনের অর্থ আসে নাই যে আপনি লুক আফটার মানে কি, এইটা এরকম কিছু আসে নাই। মনে করেন এরকম প্রশ্নগুলো আসছে এমন যে গ্যাপস আকারে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন ডিরেক্টলি গ্রামারের যে ব্যবহারটা, হ্যাঁ, এখানে গ্রামারের ব্যবহারটা বেসিক্যালি আসছে হলো গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস আকারে। ওকে, ফিল ইন দ্য গ্যাপস আকারে আসছে। তাহলে আমরা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করার জন্য আমাদের এই গ্রামারগুলো বিশেষ করে আমাদেরকে ব্যবহারিক গ্রামারটা জানতে হবে। হ্যাঁ, ব্যবহারিক গ্রামার জানতে হবে। ব্যবহারিক গ্রামার না জানলে আপনি এগুলা অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা, এরপরে পার্টস অফ স্পিচ, ভয়েস ন্যারেশন। এখন আপনার কাছে যদি পার্টস অফ স্পিচ আগে পড়া না থাকে, এখন পার্টস অফ স্পিচ পড়া মানে কি, পার্টস অফ স্পিচ থেকে কি প্রশ্ন আসছে আমরা বলবো। ভয়েস এবং ন্যারেশন যদি আগে পড়া না থাকে, এখন নতুন করে পড়ে মাথা নষ্ট করবেন? যদি মনে না থাকে পড়ার দরকার নেই। কেন এত প্যারেশানি নিবেন কেন? হয় আপনার যদি আগে পড়া না থাকে, এখন ভয়েস ন্যারেশন আপনি কেন পড়বেন? এবং যদি রুলস আগে পড়া না থাকে, আপনি কেন পড়বেন? আমার প্রশ্ন সেই জায়গায়। কোনো দরকার নেই তো প্যারেশানি নেওয়ার। আপনি অন্য যেগুলো আপনার পড়লে মনে থাকে বেশি, সেগুলো পড়েন। এখন যদি এমন হয় যে ওই ঠকবাস্তে যে গা উজাড় করে ফেলছেন, তখন যেন এরকম নয়। যেমন না পড়া টপিক গুলোর সংখ্যা যদি এত বেশি হয়, তাহলে তো অসুবিধা। তাহলে আপনার জন্য টিপস হচ্ছে একটাই, যে যেগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আপনার মানে গুরুত্বপূর্ণ না, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আপনার মনে থাকে না, যেমন ভয়েসের রুলস মনে থাকে না, ন্যারেশনের রুলস মনে থাকে না, আপনি তখন কি করবেন? আপনি বিগত বছরের প্রশ্নের উপরে বেস করে পরীক্ষা হলে যাবেন। বিগত বছরের প্রশ্নের উপর বেস করে পরীক্ষা হলে যাবেন। আর আপনার যদি এগুলো পড়তে মনে থাকে, রুলস যদি আগে জানা থাকে, আপনি আবার আরেকটু ডিপ প্রিপারেশন নেবেন। 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছে, তাই না? আমি যদি আজকে আপনাকে বলি যে আপনি ভয়েস ন্যারেশন পড়া শুরু করে দেন, হ্যাঁ, বাকিগুলো আপনি ভোকাবুলারি পারেন না, আইডিয়মস এন্ড ফ্রেজ পারেন না, আর অনেক সহজ কিছু আছে, নাম্বার, জেন্ডার, এগুলো পারেন না, তাহলে আপনার এখন ওই ভয়েস ন্যারেশনের মধ্যে ধাবিত করার তো আমার নিজের জন্য এটা এক ধরনের উইকনেস প্রকাশ পাওয়া। তাহলে যেটা বলতেছি, আপনি যদি ইন্টারেস্ট ফিল না করেন, আপনাকে ভয়েস ন্যারেশন পেরে বাংলাদেশ ব্যাংকে রেডি হইতে হবে, এরকম কোনো মাথার দিব্যি আপনাকে কেউ দেয় না। এরকম কোনো মাথার দিব্যি নেওয়ার দরকার নেই, প্রেশারও নেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? যদি আগে রুলস পড়া না থাকে, এখন ভয়েস ন্যারেশনের 10টা 20টা বা 15টা রুলস মুখস্থ করে সেগুলো অ্যাপ্লাই করতে যাওয়াটা টোটালি বোকামি হবে যদি আগে পড়া না থাকে। ভয়েস ন্যারেশন পারলে আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হবেন, এই কথা এই দিব্যি আপনাকে কেউ দিচ্ছে না। আমি আবারও বললাম কথাটা, ঠিক আছে? আর কিন্তু আপনি কি করবেন? পড়বেন তো কিসের উপর বেস করবেন? বিগত বছরের প্রশ্নের উপর বেস করবেন, ঠিক আছে? পার্টস অফ স্পিচ থেকে কি ধরনের প্রশ্ন আসে? পার্টস অফ স্পিচ থেকে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এই প্রশ্ন খুব আসছে বেশিরভাগ। আমরা গত
গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক এডির একটা ইংরেজি প্রশ্ন সমাধান করছিলাম, ওখানে IMOL এরকম একটা প্রশ্ন ছিল যে এটা কোন পার্টস অফ স্পেস। যদি পার্টস অফ স্পেস আগে পড়া না থাকে প্রেশারে নেবেন না, আমি আবারও বলতেছি, বিগত বছরের উপর বেস করে চলে যাবেন। কারণ আগে যদি পড়া না থাকে আপনি এখন কেউ থেকে পড়বেন, এখন কি মাথায় যদি মনে না থাকে তখন এইটা মনে রাখার জন্য যদি অন্য কিছু ভুলে যান, এরকম হয় না অনেকের বেলায় আমরা এরকম দেখছি যে সে 10টা ম্যাথ করতে পারে, তাকে যদি আমি 12টা ম্যাথ দেই সে আগের 10টা ম্যাথ ভুলে যায়, সে এই লোকটুকু নিতে পারে না। তাহলে আমারও বেলায় আমিও আপনাদের ক্ষেত্রে এটা বলবো যে বি সিম্পল অ্যান্ড বি ক্লিয়ার। এত পেরেশানি নিবেন না, এত পেরেশানি নেওয়ার কিচ্ছু নাই। আপনি যদি মনে রাখতে না পারেন আপনি এগুলো বিগত বছরের প্রশ্নের উপরে বেস করে যাবেন। আর যদি মনে রাখতে পারেন, আর যেটা খুব মনে রাখতে পারেন, খুব ভালোবাসেন, সেটার উপরে খুব ডিপ প্রিপারেশন নেবেন, ডিপ। এবং দেখতে হলো যে দেখা গেল যে আপনার কাছে খুব এমন প্রশ্ন আসে, আপনি এমন প্রশ্ন পছন্দ করেন, মনে করেন ড্যাংলিং মডিফায়ার থেকে বাংলাদেশ ব্যাংকের এতে কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, আসবে কিনা সেটাও আমরা বলতে পারতেছি না। এখন মনে করেন ড্যাংলিং মডিফায়ার আপনি খুব ভালো পারেন, দেখা গেল যে ড্যাংলিং মডিফায়ার যেখান থেকে প্রশ্ন আসে আপনি সব পারেন। এখন মূল কথা, ড্যাংলিং মডিফায়ার যে পারে তার জন্য ভয়েস নারেশন কিছু না, এগুলো বান্দাবাদ। বোঝা গেল ব্যাপারটা? তো যদি এরকম হয় যে আপনি ড্যাংলিং মডিফায়ার পারেন কিন্তু ভয়েস নারেশন পারেন না, তখন কিন্তু এটার জন্য ব্যর্থকতা হয়ে গেল, এটা আপনার জন্য দুর্বলতা হয়ে গেল। কারণ ড্যাংলিং মডিফায়ার বাংলাদেশ ব্যাংকের এতে নাও আসতে পারে বা আসেই নেই এখন পর্যন্ত। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসবে সামনে? ধরেন আসলো না, তাহলে কি হলো? আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা প্রমাণ করার মতো জায়গা আপনি পাইলেন না, এরকম যেন না হয়। বুঝতে পারছেন? আপনি যে বিষয়ে অনেক বিষয়ে এক্সপার্ট হইতে পারেন এবং সেই যেই বিষয়ে এক্সপার্ট হন না কেন দেখতে হবে ওই বিষয়টা থেকে পরীক্ষা প্রশ্ন আসে কিনা। দেখা গেল যে আপনার কাছে খুব ভালো লাগে ট্যাগ কোশ্চেন, আপনি ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন হইলে কোনো মিস করেন না কখনো, কিন্তু বাংলাদেশ ব্যাংক এডিতে ট্যাগ কোশ্চেন থেকে মনে হয় একবার একটা প্রশ্ন হয়েছিল, তাও সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন ভিত্তিক প্রশ্ন, তো একবার হয়েছিল। তো এখন একবার আসলো, সেটা দিয়ে তো আমরা কখনো সামনে আসবে এটা বলতে পারতেছি না। তো দ্যাট মিনস আপনাকে এমন কিছু কমন টার্ম পারতে হবে যে কমন টার্ম থেকে সবসময় পরীক্ষাতে প্রশ্ন হয়। ঠিক আছে, আমরা গ্রুপটা তো আমরা লাইভটা শেয়ার করে দিব যাতে করে সবাই দেখতে পাই, সবাই যেন বন্ধু বান্ধব অন্য যারা আছে তারা যেন আমাদের এখানে আমাদের লাইভটুকু দেখতে পায়। স্পেলিং থেকে প্রশ্ন হবে, এটা ডেফিনেটলি মনে রাখতে পারেন। আমাদের স্পেলিং এর একটা 500 স্পেলিং এর একটা শীট আছে, ওখান থেকে স্পেলিং ডেফিনেটলি পড়বেন। আচ্ছা, এখন মূল কথা, এটা হলো ইম্পর্টেন্ট গ্রামার বেসড প্রশ্ন। এখন দেখছেন কত ছোট, আমরা যদি নিজেরা গ্রামারের কথা বলি, গ্রামারে মোটামুটি 10টা 12টা টপিকের কথা চলে আসবে, কিন্তু এখানে কত ছোট হয়ে গেছে দেখতে মনে হইতেছে না? এত অল্প প্রশ্ন, এত অল্প পরীক্ষা হয়, এত অল্পই হয়। আচ্ছা, গণিতে আসেন এবার। আচ্ছা, এখন গণিতের বেলা আমি আপনাকে বলবো, আপনি যেই টপিকগুলো খুব ভালো পারেন, শুধু সেই টপিকগুলোই করে যাবেন, নতুন কোনো টপিক এখন করে আনবেন না। এখন মূলত যদি এরকম হয়ে থাকে আপনার ভালো পারা টপিকের বেলাতে, যদি আপনি লাভ ক্ষতি না পারেন, আপনি নতুন করে করা উচিত, কারণ এটা রিটেনও কাজে লাগবে। আপনি যদি মেনসুরেশন না পারেন, আপনার এখন করা উচিত, কারণ এটা রিটেনও কাজে লাগবে। মানে জ্যামিতি বা পরিমিতি যেটা বলতেছিলাম, আপনি যদি ঐকিক নিয়মের অঙ্ক না পারেন, আপনার করা উচিত, কারণ এটা রিটেনে কাজে লাগবে। আপনি যদি বীজগণিত থেকে না পারেন, আপনার করা উচিত, রিটেনে কাজে লাগবে। হ্যাঁ, অনুপাত এবং সুদ কষা যদি আগে না করে থাকেন অবশ্যই করবেন। অনুপাত ও সুদ কষা বলতে রেশিও আর ইন্টারেস্ট, লাভ ক্ষতি এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড, বীজগণিত, মান নির্ণয় এবং সমীকরণ। আলাদা দুটো চ্যাপ্টার। মানসিক দক্ষতা, বয়স এবং যুক্তি। মানসিক দক্ষতা থেকে বিগত কয়েক বছর ধরে ভালো কিছু প্রশ্ন আসছে, লজিক্যাল বেস প্রশ্ন, বিশেষ করে মানসিক দক্ষতা। এখানে হলো লজিক্যাল বেস প্রশ্নের উত্তর। যদিও আসলে গণিতের যে টপিকটা, গণিতের যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আপনার গণিত এবং মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা থেকে এখন বাংলাদেশ ব্যাংকের এডিতে একটা বা দুইটা প্রশ্ন পাবেন, এটা নির্ধারিত, এটা ডেফিনেটলি সবসময় আসছে, এটা শিওর। হ্যাঁ, জ্যামিতি থেকে প্রশ্ন আসবেই, এটা শিওর। তাহলে আপনার জন্য টিপস, লাভ ক্ষতি, সুদ কষা, ঐকিক নিয়ম, বীজগণিত বা মান নির্ণয়, এজ, এবং পরিমিতিতে বিশেষ করে বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ আমরা বলছি বারবার, আপনি এগুলোই করেন খুব ভালো মতো। তবে একটা ব্যাপার আছে, ত্রিভুজ করলেন, দেখা যাচ্ছে কি জানেন, বিশেষ করে 22 সালের এডিতে ত্রিভুজ থেকে এমন একটা প্রশ্ন আসে যে প্রশ্নটা কখনো পরীক্ষাতে আসেনি। তো চ্যাপ্টার কিন্তু খুব কম, খেয়াল করেন। এই 1 লাভ ক্ষতি, সুদ কষা 2, অনুপাত 3, ঐকিক নিয়ম 4, মান নির্ণয় 5, বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ। হ্যাঁ, এটা মনে করেন 7 বা 8, আমি দুটা ধরলাম। মাত্র 7টা বা 8টা চ্যাপ্টার করে আপনি এডি হয়ে যাবেন।
মাত্র 7টা বা 8টা চ্যাপ্টারের ম্যাথ করে আপনি এডি হয়ে যাবেন। এখন সেই বিষয়ে যদি আপনার গভীর নলেজ না থাকে তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, মাথায় রাখতে হবে। তাহলে আপনি চ্যাপ্টার করবেন কম, কিন্তু ডিপ নলেজ থাকতে হবে, এটা হলো প্রথম শর্ত। আপনাকে দুনিয়ার মানে জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নান এরকম হওয়া যাবে না। জ্যাক অফ অল ট্রেডার্স হতে হবে না আপনাকে, আপনি মাস্টার হন অন পার্টিকুলার টপিক। আপনি এটা হলো চাকরি পাওয়ার মূল তরিকা, মূল মাঝে যা। হ্যাঁ, আপনাকে মাস্টার হইতে হবে যেটা পরীক্ষাতে আসে সেটাতে। দেখা গেল যে ত্রিভুজ, দেখেন জ্যামিতির অনেকগুলো টপিক আছে মেনসুরেশনের, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, কোণ, কোঅর্ডিনেট জ্যামিতি, তারপরে আছে হলো সমবৃত্ত কোণক, তারপরে হলো সামান্তরিক, ট্রাপিজয়েড, রম্বস, কাইট, বেলন, অনেক কিছু আছে। সবকিছু তোমরা বলিনি, আমরা মাত্র 3টা টপিকের কথা বলছি, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। আর একটা বর্গক্ষেত্র তো বলিনি আপনাকে, এডিশনালি বর্গক্ষেত্র পড়তে হবে, এডিশনালি বর্গক্ষেত্র অবশ্যই পড়তে হবে। যদি আপনি মেনসুরেশনকে ভয় পান, আমি বলবো মেনসুরেশন ছাড়া চাকরি পাবেন না। এই মেনসুরেশনে এই 4টা জিনিস আপনাকে পড়তে হবে মেনসুরেশনে, এবং মোটামুটি ডিপ নলেজ থাকতে হবে। ওই যে বললাম, দেখা গেল যে আপনার টপিকগুলো সব কমন পড়ছে, মনে করেন ত্রিভুজ থেকে এমন একটা টপিকের প্রশ্ন হয়েছে যে টপিক থেকে মানে ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে ঠিকই, আপনার জানা মতো ত্রিভুজ থেকে প্রশ্ন আসছে, কিন্তু ত্রিভুজের থেকে ওই ক্যাটাগরির প্রশ্ন কখনো হয় নাই। আমরা এরকম একটা প্রশ্ন পাইছি। কি আসছিল জানেন? আসছিল হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, এরকম একটা অঙ্ক আসছিল। অঙ্ক কখনো আসেনি। তো দেখা গেল যে আপনি চ্যাপ্টার করলেন কম, মাত্র 8টা চ্যাপ্টার করে আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হচ্ছেন, বাট আপনার অনেকে আরো বেশি চ্যাপ্টার পারে, কিন্তু আপনাকে 8টা চ্যাপ্টারের মাস্টার হইতে হবে। আমি কথা দিচ্ছি, আপনি যদি 8টা চ্যাপ্টারের মাস্টার হইতে পারেন, চাকরি আপনার নিশ্চিত। এডি না হোক অন্য কিছু, সে এডি হবেই হইতে পারে কোনো কথা নাই, এডি না হোক অন্য কিছু, এই যদি 8টা চ্যাপ্টারে আপনি মাস্টার হইতে পারেন ম্যাথমেটিক্সে, লাভ ক্ষতি, অনুপাত, সুদ কষা, ঐকিক নিয়ম, মান নির্ণয়, আর হলো জ্যামিতির এইগুলোর ক্ষেত্রে মানে নেব সমীকরণ, এগুলোর সাথে যদি আপনি এই 8টা চ্যাপ্টারে মাস্টার হইতে পারেন, আপনার চাকরি কেউ আটকাতে পারবে না। এটা লিখে রাখেন। সাধারণ জ্ঞান আসলে এবার সাধারণ জ্ঞান বিগত বছরের প্রশ্ন যা পড়ছেন তো পড়ছেনই, ব্যাংক এবং বিসিএসসি বিগত বছরের প্রশ্ন পড়বেন সাথে, এবং আপনার কাছে যদি এমপি3 থাকে, বেসিক ভিউ থাকে, যেটা থাকুক না কেন, ওখান থেকে এই টপিকগুলো অবশ্যই পড়বেন। মুক্তিযুদ্ধ থেকে প্রত্যেকবার 2টা করে প্রশ্ন আসছে। বাংলাদেশের অর্থনীতি এবং বাজেট, ডেফিনেটলি বাংলাদেশের অর্থনীতি বাজেট না পড়ে তো গেলে এটা তো মাইর। যে না পড়ে যাবেন তার জন্য যে কি অপেক্ষা করতেছে কেউ জানে না। এটা অবশ্যই পড়তে হবে, বাংলাদেশের অর্থনীতি এবং বাজেট ডেফিনেটলি পড়তে হবে। এবং ঠিক বাজেটের ঠিক পরেই পরীক্ষাটা হবে, বাজেট পাস হওয়ার ঠিক পরেই, এই ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট পাস হওয়ার পরেই পরীক্ষাটা হবে। কারণ ধরেই নিতে পারেন যে বাজেটের আগে পরীক্ষা হচ্ছে না, এটা কনফার্ম থাকেন আপনি। তা ডেফিনেটলি সামনের যে বাজেট আছে যেটা আপনাকে জানতে হবে। আমরা বাজেটের ক্লাস নেব, বাজেটের ফাইল দিব, কোনো সমস্যা নেই, বা অনেক পাবেন আপনি। আর অনেকেই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য দৌড়দৌড়ি করেন। সাধারণ জ্ঞান তো 2 প্রকার, একটা হলো ফিক্স সাধারণ জ্ঞান এবং আরেকটা হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। বেশিরভাগ মানুষদের দেখা যায় যে রিসেন্ট সাধারণ জ্ঞানের প্রতি খুবই দুর্বল, রিসেন্ট জিকের প্রতি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট জিকে থেকে খুব একটা প্রশ্ন হয় না। তো কাজী রিসেন্ট জিকে থেকে ফিক্সড জিকের প্রতি বেশি মনোযোগী হবেন। রিসেন্ট জিকে বলতে যে রিসেন্ট বাজেট থেকে প্রশ্ন হবে, এমন আসবে না যে 71 সালের বাজেটের হিস্ট্রি আপনাকে জানতে চাইতেছে, বা এরকম আসবে না যে 71 সালে জিডিপি গ্রোথ কত ছিল বাজেট অনুযায়ী। হ্যাঁ, এরকম আসে নাই এখন পর্যন্ত, ইন জেনারেল এরকম আসে না। সাধারণত বাজেট থেকে রিসেন্ট প্রশ্ন হয়, অর্থনৈতিক সমীক্ষা থেকে রিসেন্ট প্রশ্ন হয়। আন্তর্জাতিক থেকে জাতিসংঘ এবং চুক্তির বেলায় দেখা গেল জাতিসংঘ থেকে আমরা অনেক তথ্য জানি, যেমন জাতিসংঘের সৃষ্টি, জাতিসংঘ কিভাবে অপারেশন করে, জাতিসংঘের মহাসচিব কারা বাংলাদেশে আসছে, কোন মহাসচিব জানি আমরা, এগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি, বিশেষ করে সাম্প্রতিক গুলার ক্ষেত্রে ইরান আমেরিকা ইসরায়েল কনফ্লিক্ট, তারপরে পাকিস্তান আফগানিস্তান কনফ্লিক্ট, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট খুব গুরুত্বপূর্ণ পার্ট, হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের প্রেক্ষিতে, পেট্রোডলার গুরুত্বপূর্ণ টপিক, এটা পড়ে ফেলতে হবে। পেট্রোডলার নিয়ে আমরা একটা নোট শেয়ার করেছি, মোটামুটি 1 পৃষ্ঠার মধ্যে পুরো পেট্রোডলারকে বুঝাই দিচ্ছি। পেট্রোডলার আর নাথিং এলস, যে ডলারকে কিভাবে আরো বেশি পোলারাইজেশন করা যায় আর কি। মোটামুটি ডলারের লেনদেন বাধ্য করার একটা অঘোষিত যে আইন, এটা হচ্ছে পেট্রোডলার চুক্তি। কার মধ্যে হয়েছিল? 1974 সালে
সৌদি আরব এবং আমেরিকার মধ্যে হয়েছে। খুবই কমন। হ্যাঁ, এখন একই সাথে ওপেকের কথা আসবে, ইরানের কথা আসবে, হরমুজ প্রণালীর কথা আসবে। এটা আমার ডেফিনেটলি মাথায় এগুলো পড়ে ফেলতে হবে। মুদ্রা এবং রাজধানী খুবই কমন প্রশ্ন। মুদ্রা এবং রাজধানী পড়ে ফেলতে হবে। এবং সাম্প্রতিক সময় থেকে এখন মুদ্রা রাজধানী কটা পড়বেন? মনে করেন 206টা মেম্বার আছে ইসের, বা 293টা মেম্বার আছে ইউনাইটেড নেশনের, এগুলোকে সব পড়তে হবে না। আপনাকে ওই সময়কার সাম্প্রতিক গুরুত্ব বুঝে পড়তে হবে। বিজ্ঞান পরিবেশ খেলাধুলা, ডেফিনেটলি বিজ্ঞান পরিবেশ খেলাধুলা থেকে আমরা রিসেন্ট প্রশ্ন দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তার বুঝতে পারছেন কত অল্প টপিক, কয়টা টপিক হলো? মুক্তিযুদ্ধ, অর্থনীতি ও বাজেট। এটা আপনি একটার মধ্যে হলেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মাত্র 9টা টপিক পড়লে আপনার সাধারণ জ্ঞান কভার হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারতেছেন কিরকম ছোট সিলেবাসে নিয়ে আসছি আমরা। সাধারণ জ্ঞান তো দেখার পরে মনে হয় আমরা অথৈসা করে পড়লাম, বাট আপনি 9টা টপিক, সাধারণ জ্ঞান থেকে 9টা টপিক পড়লে আপনার এখানে 70% বা 80% কভার হয়ে যাবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কত সহজ, কত ছোট করে ফেলছি নতুনদের জন্য আমরা সিলেবাসটাকে। আপনি 80% কভার দিতে পারেন শুধু যদি এগুলো পড়েন, আর কিছু পড়তে হবে না। এখন এই ক্ষেত্রে আমাদের ভুলটা আমরা কি করি? এক্ষেত্রে আমাদের বেলায় যে ভুলটা আমরা করি, মনে করেন আমার বন্ধু আমাকে একটা প্রশ্ন করলো, আমি এটা পারলাম না, আমার এটা পারতে হবে কেন? আমার বন্ধু কি আমাকে চাকরি দিবে? মনে করেন আপনার ক্লাসের ফার্স্ট বয় আপনাকে একটা প্রশ্ন করলো, হ্যাঁ, সে তো ফার্স্ট বয়, তার মেধা আপনার মেধা এক না, তো আপনি মিডিওকার আর সে হলো ফার্স্ট বয়। সে আপনার একটা প্রশ্ন করলো, আপনি পারলেন না প্রশ্নটা, তখন আপনার মনে হলো আমি এটা পারলাম না, ও তো পারে, ও তো চাকরি পাবো, আমি তো পাবো না। ব্যাপারটা এরকম না, কিন্তু এটা মোটেও এরকম না। হ্যাঁ, মোটেও এরকম না। ফিক্সড নলেজের উপরে জোর দেন। আপনার যে বন্ধু যে প্রশ্নটা করলো, সে প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা আগে আপনাকে বুঝতে হবে। সে প্রশ্ন করছে মানে এটা থেকে এটা না পারলে চাকরি হবে না, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা ছোটবেলায় এরকম মনে করতাম। তো মাথায় নিবেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কিনা, এটা মাথায় রাখতে হবে। আপনাকে ইম্পর্টেন্স বুঝতে হবে। ইম্পর্টেন্স না বুঝে যদি আপনি আগান, আপনি দেখবেন যে একটা বই 1000 পৃষ্ঠা বই পড়ে ফেলছেন, কিন্তু সব ভুলে গেছেন। সব পড়তে হবে, মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন। এডিরা সব জানতা, বাংলাদেশ ব্যাংকের এডিরা সব জানতা, বিসিএস ক্যাডাররা সব জানতা, এটা ভুলে ফেলেন। এটা মাথা থেকে আগে বাইর করেন সবার আগে। ফার্স্ট অফ অল মাথা থেকে ইমিট করেন যে যারা চাকরি পায় তারা সব জানতা, তারা আপনার চেয়ে মেধাবী। এই যদি এরকম বিশ্বাস যদি আপনার মনে থেকে থাকে, প্রথমত এই বিশ্বাস থেকে বের হয়ে আসেন। ওকে, তাইলে দেখবেন যে আপনার জন্য পড়াশোনাটা এবং সামনের পথটা অনেক সহজ হবে, নয়তো এত সহজ হবে না। ঠিক আছে, তার মানে আমরা সাধারণ জ্ঞানের 9টা চ্যাপ্টারের কথা বলে ফেলছি, যে কোনো বই থেকে হতে পারে পড়বেন। বিগত বছরের প্রশ্ন তো ডেফিনেটলি। কম্পিউটার থেকে আসেন, কম্পিউটার হার্ডওয়্যার এবং পেরিফেরাল তো বুঝতেই পারতেছেন, যেগুলোকে টাচ করা যায় পেরিফেরাল হতেছে, যেগুলোর সাথে কম্পিউটারের সাথে কানেক্টেড ডিভাইস। কম্পিউটার এরকম কিছু পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারফেস আছে, যেগুলো এরকম পোর্ট থেকে কম্পিউটারের পোর্ট থেকে পিসিআই স্লট থেকে সেগুলো আউটপুট ডিভাইস হিসেবে বা ইনপুট ডিভাইস হিসেবে কানেক্টেড। যেমন ফার্স্ট অফ অল মাউস একটা ইনপুট ডিভাইস, কিন্তু এটা পেরিফেরালের সাথে কানেক্টেড। প্রিন্টার, ভিজিএ পোর্ট, স্ক্যানার, এটা পেরিফেরালের সাথে কানেক্টেড, ইউএসবি পোর্ট দিয়ে কানেক্টেড। এগুলো সফটওয়্যার, এমএস অফিস এবং আমরা তো বাংলাদেশ ব্যাংক এডির আজকেও মনে হয় একটা সলিউশন দেওয়া হবে, সলিউশনের উপর একটা ক্লাস হবে, এডির আইসিটি সলিউশন। খুব মজা পাবেন এখানে। ইন্টারনেট এবং নেটওয়ার্কিং এইগুলা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 3টা কঠিন, বাকি পার্টগুলো সহজ। সফটওয়্যার, বিশেষ করে অপারেটিং সিস্টেম এবং এমএস অফিস থেকে মোটামুটি শর্ট কি প্রশ্ন আছে, যেমন ধরেন কন্ট্রোল এস। হ্যাঁ, কন্ট্রোল এস দিলে আপনি কি পাবেন? কন্ট্রোল এস দিলে আপনি পাবেন হচ্ছে সেভ। কন্ট্রোল সি দিলে আপনি কি পাবেন? কন্ট্রোল এক্স দিলে আপনি কি পাবেন? শিফট এস দিলে কি পাবেন? শিফট ইউ দিলে কি পাবেন? শিফট এল দিলে কি পাবেন? এই ধরনের শর্টকাট কিগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে ফেলবেন। দেখেন 3টা করে প্রশ্ন আছে, অ্যাটলিস্ট দুইটা এমএস অপারেটিং সিস্টেম এবং এমএস অফিস থেকে। তো অপারেটিং সিস্টেম তো বুঝতেই পারতেছেন, যেটা দিয়া কম্পিউটার অপারেট করে। এখন আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলে। এটা সম্পর্কে একটু বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই পড়বেন, এবং যদি ভালো লাগে ডিপ নলেজ দিবেন। এখন একটা ব্যাপার কি জানেন, একটা বিষয় হলো, ধরেন আমি আপনারা একটা টপিক থেকে ডিপ নলেজ নেওয়ার কথা বললাম, আপনার টপিকটা ভালো লাগে না, আপনার মাথায় তো ঢুকবেই না ব্যাপারটা। ফার্স্ট অফ অল আপনাকে এটার প্রতি আগ্রহী থাকতে হবে, প্রথমত মোটিভেটেড হতে হবে। হ্যাঁ, দেখেন উইদাউট মোটিভেশন এখন সারা মানুষ বাঁচতে পারে না। আমরা ছোট একটা বাচ্চারা সরাসরি পড়াইতেছি, হ্যাঁ, সে তো একদম তার মস্তিষ্কটা একদম তারা যা পড়াবেন সে মনে করবে এইটাই মনে হয় পৃথিবী। হ্যাঁ, তারা যা বোঝাবেন সে মনে করবে এটাই মনে হয় পৃথিবী। একজন মাইন্ডেড যে
ইনফ্যান্ট বা চিলড্রেন, তাকেও কিন্তু মোটিভেশন দিতে হয়, তুমি এটা করলে এটা করবো, এটা করলে এটা করবো। তারে মানে এই বয়সে সে কিছু বোঝে, মোটিভেশনের কিছু বোঝে না। তাহলে আপনার ক্ষেত্রে কেন লাগবে না? আপনাকে যদি আমি এখন বলি যে আপনি ইন্টারনেট এবং নেটওয়ার্কিং করে খুব ভালো একটা ধারণা নিয়ে যান, বাট আপনার ইন্টারনেট এবং নেটওয়ার্কিং এ আপনার কোনো আগ্রহ থাকে না, আপনি মনে রাখতে পারেন না, পড়েন ঠিকই ভুলে যান, তাহলে আমি এই কথা বললে কোনো আপনি পারবেন? আমাকে ফার্স্ট অফ অল আপনাকে আমাকে দেখার পরে বা যাকে দেখে আপনি খুব উদ্বুদ্ধ ফিল করেন যে ওনার মতো আমি হতে চাই, সে হতে পারে ক্যাডার, হতে পারে অন্য চাকরিজীবী, হতে পারে ব্যবসায়ী, হতে পারে বাংলাদেশ ব্যাংকের এডি, অনেক কিছু হতে পারে। আপনি যদি তাকে দেখে আগ্রহ না পান, যাকে মানে মানে যাকে আপনি ফলো করেন, তাকে দেখে যদি আপনি আগ্রহ ফিল না করেন, তাহলে তো এই পড়াগুলো আপনার মাথায় ঢুকবে না। ঢুকবে? তাহলে আপনাকে ফার্স্ট অফ অল মোটিভেটেড হতে হবে যে এই জায়গাটুকু যেতে হলে, এইখানে যেতে হলে আমাকে এই কাজটুকু করতে হবে। দিস ইজ কল মোটিভেশন। এইটা আর কিছু না, সিম্পল। যে ওনার মতো গাড়িতে চড়তে হলে, গাড়িতে চড়া বাদ দেন, বাট ওনার মতো এরকম সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা পেতে হলে আমাকে এই পড়াটুকু পড়তে হবে, এই আর কিছু না। এটি মোটিভেশন। এর বাইরে আর বড় কোনো মোটিভেশন হতে পারে না। হ্যাঁ, এর বাইরে আর কোনো বড় মোটিভেশন হতে পারে না, কারণ আমরা তো দিন শেষে কারো না কারো মতো হতে চাই, তাই না? কাউকে না কাউকে দেখে যে আপনি এডি হতে চাচ্ছেন, এটির জন্য আপনি ইন্টারেস্টেড কেন? মানে কারণটা কি? আপনি ডেফিনেটলি কাউকে ফলো করেন, কাউকে দেখেছেন বা অন্য কারো কাছ থেকে শুনছেন দিস ইজ আ প্রেস্টিজিয়াস জব, আমি দিস ইজ আ জব ইন আ রেগুলেটরি বডি। ডেফিনেটলি রেগুলেটরি বডিতে চাকরি করার মজা অন্যরকম। হ্যাঁ, তো ডেফিনেটলি ইজ আ রেগুলেটরি বডি। তো সেক্ষেত্রে আপনার জব করার যে জবের যে সব সিকিউরিটি, একই সাথে যে পরিবেশ, ডেফিনেটলি অন্য জায়গা থেকে একটু ভিন্নতর। হ্যাঁ, মানে একটুখানি ক্লাসটা আলাদা ক্লাস আর কি। আপনি যখন একটা আলাদা ক্লাসে এন্ট্রি করবেন, তো ডেফিনেটলি আপনার পড়াশোনার লেভেলটা ওই টাইপের হতে হবে। এটা ইটস কল মোটিভেশন। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি পরীক্ষার আগের রাতে পড়ে অনার্স পাস করে ফেলছি, এডিও হয়ে যাব। বিষয়টা এরকম সহজ না, কারণ আপনার সাথে ফাইট দিবে কারা? আপনার সাথে ফাইট দিবে বুয়েটের ছেলে পেলে। আপনি মানেন আর না মানেন, বুয়েট এবং আইবিএর ছেলে পেলে বাংলাদেশের টপ নচ, এটা তো ডেফিনেটলি মানতেই হবে আপনাকে। আপনি অনেক মেধাবী হতে পারেন, দো ইউ আর ফ্রম অ্যানাদার ইউনিভার্সিটি, রিগার্ডলেস বুয়েট এন্ড আইবিএ, ইভেন আইইউটি। আমরা সোনালী ব্যাংকে ওরকম একটা আইইউটি থেকে কিছু ছেলে পেলে পাইছি, এমএসটি। আপনার সাথে ফাইট দিবে। আপনি কোত্থেকে আসছেন সেটা ফ্যাক্টর না আমার কাছে, বা আমি কোত্থেকে আসছি বা ওরা কোত্থেকে আসে সেটা আমার কাছে ফ্যাক্টর না, কিন্তু আপনি মানেন আর না মানেন, এটা ডেফিনেটলি একটুখানি ভালো, তাই না? এটা ডেফিনেটলি একটুখানি ভালো, তাই না? এদের লজিক ডেভেলপমেন্ট করার ধরন অন্যরকম। মনে করেন আইবিএ তে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা ছেলে যে পরিমাণ লেবার দিয়ে আসছে, হ্যাঁ, আপনি সেই লেবার যদি এইচএসসি লেভেলে দিয়ে থাকেন, তাইলে আপনার বেসবেন ভালো। খেয়াল করেন, ব্যাপারটা বোঝেন। আপনি যদি এসএসসির পরে এডমিশন টেস্টের জন্য বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনি টিকেন নাই, আইবিএ তে ভর্তি পরীক্ষা দিয়েছেন আপনি টিকেন নাই, এমআইএসসি তে পরীক্ষা দিয়েছেন, আইইউটি তে পরীক্ষা দিয়েছেন আপনি টিকেন নাই, কিন্তু প্রিপারেশন আপনি নিয়েছেন, আপনার বেসিক কিন্তু ঠিক আছে। কথা বুঝতে পারছেন? আপনার বেসিক কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি কোথাও এইগুলার একটাতেও পরীক্ষা দেন নাই। হ্যাঁ, আপনি মনে করেন আপনি ময়মনসিংহ এগ্রিকালচারে পড়েন, আপনি এগুলোর একটাতেও পরীক্ষা দেন নাই। কেন? আপনি মনে করছেন এইগুলোর প্রিপারেশন অনেক কঠিন। আপনি এগ্রিকালচার থেকে পাশ করে আসছেন, এখন এগ্রি থেকে পাশ করে আসছেন, এখন আপনার এডির জন্য যে পরিমাণ ফাইট কম্পিটিশন থাকা দরকার, যে পরিমাণ কম্পিটিটর মানে যে পরিমাণ কম্পিটেন্স থাকা দরকার, যে যোগ্যতাটুকু আপনার থাকা দরকার, আপনি সেটা অর্জন করতে পারছেন কিনা এটা বুঝতে হবে না আপনার। কারণ কি? আপনার প্রতিযোগী হবে কারা? আপনার প্রতিযোগী হবে তারা যাদের সাথে কম্পিট করার ভয়ে আপনি এইচএসসি তে পড়াশোনা করেননি। ঠিক আছে, বুঝতে পারছেন মূল ব্যাপারটা? বিশেষ করে আইবিএর ছেলে পেলে যে পরিমাণ ম্যাথমেটিক্স এবং লজিক ডেভেলপমেন্টের প্র্যাকটিস করে আসে, সেটা বাংলাদেশের আর কেউ এডমিশন টেস্টের জন্য ওরকম কিছু করে আসে না। তো সেক্ষেত্রে যখন আপনি এদের সাথে কম্পিটিশনে যাচ্ছেন, ডেফিনেটলি আপনাকে ওই লেভেলে পৌঁছাতে হবে বা কাছাকাছি ওই লেভেলে পৌঁছাতে হবে। ব্যাপারটা এরকম না আপনি এখন হুট করে 6 মাসে বা 3 মাসে ওই লেভেলে যাইতে পারবেন না। আপনার যাওয়ার দরকার নেই ওই লেভেলে। কি করতে যাবেন আপনি ওই লেভেলে? কোনো দরকার আছে? কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে মানে যেটা বুঝতে হবে যে ওই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য ইচ্ছা আপনার আছে কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট। যে আপনি এতদিন যা করছেন করে আসেন, অসুবিধা নাই তো।
এতদিন যা করছেন করছেন, এখানে তো এরকম না যে সার্কুলারে বলা আছে আপনি আইবিএ থেকে পাস না করলে এইডি হতে পারবেন না, বলা আছে সার্কুলারে কথা। যদি তাই থাকতো, যদি এরকম থাকতো তাহলে তো বলতো না যে কোনো বিষয়ে অনার্স করলে সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন, বলতো। তার মানে আপনার যোগ্যতা আছে, তার মানে আপনার যোগ্যতা আছে, আপনি আবেদন করতে পারতেছেন মানে আপনার এখানে জব পাওয়ার যোগ্যতা আছে, আপনার যোগ্যতা, হ্যাঁ আপনি জব পাবেন। কিন্তু এখন ওই যে বললাম একটা কথা, একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমরা, বাংলাদেশে চাকরি পরীক্ষাগুলো হইতেছে ইলিমিনেশনাল প্রসেস, এটা সিলেকশনের কোনো প্রসেস না, এটা হচ্ছে ইলিমিনেশন প্রসেস, বাদ দেওয়ার, আপনাকে আপনাকে রিজেক্ট করার প্রসেস। তো এখন আপনাকে একজন মানুষ রিজেক্ট করে দিবে, আপনি সহজে মেনে নেবেন? এত সহজে? হ্যাঁ, একজন মেয়েকে অফার দিচ্ছেন বা একটা ছেলেকে অফার করছেন, সে আপনাকে রিজেক্ট করছেন, আপনি তো বুঝবেন যে ও আপনাকে কেন রিজেক্ট করলো, আপনার মধ্যে কি আছে, আপনার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আপনি একজন মানুষ, সে আপনাকে রিজেক্ট করার কারণটা কি খুঁজে বের করবেন না? আপনি করছেন তো মনে হয় অনেকে। তা তাইলে আপনাকে রিজেক্ট করে দিবে এডির পরীক্ষা প্রিলিমিনারিতে এই আইবিএর ছেলে পেলে, বিউটের ছেলে পেলে, আইউটির ছেলে পেলে, কেন আপনি মানবেন কেন? এটা এতদিন যা করে আসছেন, আপনি এত পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান নাই, পড়ে আসছেন, অসুবিধা নাই, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, হ্যাঁ আইবিএতে চান্স পান নাই, বুয়েটে চান্স পান নাই, ডিইউতে চান্স পান নাই, এতদিন যা হওয়ার হয়ে গেছে। এখন তো বুঝতে পারছেন যে আপনি যদি একটা টপ নচ জায়গায় পৌঁছতে চান, তাহলে আপনার আগের যে দুনিয়া যেভাবে করে আসছেন সে দুনিয়া দিয়ে হবে না, এটা তো বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারেন বা আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না, আমি কথা দিলাম। আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনি একটা টপ নচ জায়গায় পৌঁছাইতে হলে আপনি আগে যা করে আসছেন সেভাবে কাজ করলে হবে না, আপনাকে বদলাইতে হবে না, মানে নিজেকে বদলানোর দরকার নেই, নিজেকে বদলানোর দরকার নেই, জাস্ট কিছু অভ্যাস পরিবর্তন করবেন, হ্যাবিট, আর কিচ্ছু না। হ্যাবিট মানে কিন্তু নিজের বদলানো না, আমার বুঝেন, কিন্তু জাস্ট কিছু অভ্যাস পরিবর্তন করবেন। যেমন আগে পরীক্ষার আগের রাতে পড়তেন, এখন পরীক্ষার আগের রাতে পড়ে চাকরি পাবেন না, এই অভ্যাসটা বদলাই দেন, আর কিচ্ছু করতে হবে না আপনার। ওকে, খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল। আগে পরীক্ষার আগের রাতে বসে আপনি পরীক্ষা পাস করে আসছেন, বিফোর এক্সাম নাইট পড়াশোনা করে আসছেন, এটা পরে আপনি এডি হতে পারবেন না, প্রথম শ্রেণীর চাকরি পাবেন না। জাস্ট এই অভ্যাসটা বদলায় ফেলেন, আর কিচ্ছু দরকার নেই, দেখবেন যে বাকি সব ঠিক আছে। এখন এই জন্য আবার পরীক্ষার পর শেষে পড়তে বসেন না, যে ভাইয়া বলছে যে পরীক্ষার আগের রাতে পড়ার অভ্যাস বাদ দিতে হবে, তাইলে একটা কাজ করি, পরীক্ষার পরের রাতে পড়ি, নতুন অভ্যাস তৈরি হলো, এটা কিন্তু আবার করেন না। হ্যাঁ, আপনাকে ডেফিনেটলি এটা অন্য হয়ে যাইতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখন যেখানে যাব, আমরা জানেন এটির পরীক্ষা 3টা ধাপে হয়, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। প্রিলিমিনারিতে 100 নম্বরের পরীক্ষা হয়, লিখিততে 200 নম্বরের পরীক্ষা হয়, ভাইবাতে থাকে হচ্ছে 25 নাম্বার, এটা আমরা জানি। প্রিলিমিনারিতে কত নাম্বার? প্রিলিমিনারিতে হচ্ছে 100 নাম্বার, 100টা এমসিকিউ থাকে। এই লিখিততে 200 নাম্বার, 2 ঘন্টা পরীক্ষা হয়, প্রিলিমিনারি হয় 1 ঘন্টাতে। প্রিলিমিনারি পরীক্ষায় 0.25 করে নেগেটিভ মার্কিং থাকে। ভাইবাতে 25-এ মোটামুটি 5 নাম্বার হচ্ছে 15, কত 15 হচ্ছে 5 নাম্বার। এখন আপনি এই ভাইবার একটা আমরা 5 নাম্বারটা বলতে পারি, বলা যায়, কিন্তু বাকি পরীক্ষাগুলোর আসলে 5 নাম্বার বলা যায় না, ভাইবারটা বলা যায়, হ্যাঁ বলতে পারি, টুকটাক বলা যায়, বাকি পরীক্ষাগুলো আসলে বলা যায় না। এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা আছে যে এটা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক, প্রিলিমিনারি পরীক্ষার কাট মার্কস কত হবে, পাস মার্ক কত হবে, সেটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন তাহলে প্রিলিমিনারিতে আলোচনায় আমরা আর একটু বলি কেমন প্রশ্ন আসবে। আমরা তো বুঝতেই পারতেছেন আমাদের আগের লিস্টটা দেখার পরে যে যদি অনেক সময় কিছু 2-1টা পরীক্ষা 80 নাম্বার হয়েছে, তবে অধিকাংশ সময় 100 নম্বরের পরীক্ষা হয়। গণিত থেকে, গণিত এবং মানসিক দক্ষতা থেকে 30 নাম্বারের প্রশ্ন হয়েছে এর আগে, এবং এটাই হলো বড় একটা ফ্যাক্টর। খেয়াল করেন, গণিতে 30 নাম্বার, বুঝতে পারতেছেন 30% মার্কস 30 আগে ছিল। সামনের পরীক্ষাগুলোতে এরকম থাকবে আমরা বলতে পারি না, থাকতেও পারে। আপনি মাত্র 9টা টপিক থেকে 30টা প্রশ্ন পাইতেছেন, বুঝতে পারতেছেন। গড়ে এখানে টপিক পাবেন আপনি 3টা, গড়ে 3টা টপিক পাবেন। তাই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ডিপ নলেজ থাকতে হবে এখানে। মোটামুটি যেটা বললাম, আপনি পড়েন কম, বাট আপনার নলেজ যেন ডিপ থাকে। পড়েন বেশি, কিন্তু ভাষা নলেজ ভুলে যান। আরেকজন মনে করে না দিলে রাস্তা বলে যান, আছে না এরকম কিছু অনেক জায়গায়। আমরা যখন মনে করি নতুন কোথাও যাই, নতুন কোথাও যাওয়ার পরে আমরা যখন কি করি, যদি এখানে কোনো রোড মার্ক না দিয়ে আসি, আমরা রোড মার্ক, যে আমরা যখন কিছু একটা নতুন জায়গায় যান, বেশিরভাগ মানুষই রোড মার্ক দিয়ে আসে,
যাতে করে দ্বিতীয়বার সে এখানে যেতে পারে। হ্যাঁ, রোড মার্ক না দিয়ে আসলে আপনার কি করতে হয়, আরেকজনের হেল্প নিতে হয় যে ভাই এই ভাষাটা না যেন কোথায়, বিশেষ করে টিউশন করাতে গেলে প্রথম দিকে এরকম হয় যে ভুলে গেছেন, স্টুডেন্টকে ফোন করে জানতেছেন এই তোমার বাসাটা যেন কয় তালায়, বা বাসা চিনছেন তালা ভুলে গেছেন। এরকম কিছু রোড মার্ক আমরা ফলো করি ব্যক্তিগত জীবনে। তো এখন দেখা গেল আমি আপনাকে বললাম 9টা চ্যাপ্টার করেন, 9টা চ্যাপ্টারে ওস্তাদ হয়ে যান, মাস্টার হয়ে যান, আপনারা কেউ আটকে রাখতে পারবে না, ভালো কথা। কিন্তু আপনি করলেন আরো 15টা চ্যাপ্টার। হ্যাঁ ভাইয়া এত অল্প চ্যাপ্টার বলছে, আমি আরো বেশি করে করি। 15টা চ্যাপ্টার করতে যায় ভুলে গেছেন সব। ভুলা যাবে না, প্রথম কথা হইলে এটা ভুলে গেছেন, তখন এই রোড মার্ক প্রয়োজন পড়ে। আরেকজন মনে করাই দিলে বলতে পারেন, আরেকজন সূত্র মনে করাই দিলে বলতে পারেন। এভাবে পড়লে হবে না, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনাকে ম্যাথে 30 পাইতে হবে এরকম না। কাট মার্কস কত থাকে অনেকের প্রশ্ন, 60-র বেশি কখনো কাট মার্কস যায় নাই বাংলাদেশ ক্রেডিটে। 60%-এর উপরে কেন জানে? কারণ কি জানেন? প্রশ্ন সহজ হইলেও দেখা গেছে যে ছেলে পেলে মানসিক চাপের কারণে ভুল করে দিয়ে আসছে। আপনাকে প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর। গেল ইংরেজিতে 25, বাংলায় 20, সাধারণ জ্ঞানে 15, কম্পিউটারে 10। প্রচুর মডেল টেস্ট দিতে হবে, এর বাইরে কোনো বিকল্প নাই। প্রচুর মডেল টেস্ট দিতে হবে যদি আপনি চাপ কমাতে চান। ওই যে একটা ব্যাপার আছে যে মানে পরীক্ষা প্রস্তুতি মানে আপনি পড়লেন বাসায়, মেন্টাল প্রেশার কিভাবে সামলাবেন? পরীক্ষার মেন্টাল প্রেশার সামলাবেন হতেছে মডেল টেস্ট দিয়ে। আপনি যত বেশি মডেল টেস্ট দিবেন আপনার পরীক্ষার প্রেশার তত বেশি কমে যাবে। দুটা জিনিস না, আপনি পড়লেন, হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন, আপনি পড়লেন এবং পরীক্ষার হলে ভুলে গেলেন মানসিক চাপের কারণে। এটা আপনি রিমুভ করবেন কিভাবে? এটা রিমুভ করার একমাত্র উপায় পরীক্ষার আগে মডেল টেস্ট দেওয়া। এই দুইটা, রিড অ্যান্ড মডেল টেস্ট, এই দুইটাই হলো মূল স্ট্র্যাটেজি। ঠিক আছে? এবং পয়েন্ট অফ কাটা এখন পড়াশোনা কিভাবে শুরু করবেন আমরা বলেছি অলরেডি। ইউর বেস্ট টিচার হচ্ছে আপনার প্রিভিয়াস কোশ্চেনের উপর সম্যক ধারণা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। এখানে আইবির ছেলেপেলে চাকরি পায়, বুয়েটের ছেলেপেলে চাকরি পায়, ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলে চাকরি পাচ্ছে না? পাচ্ছে তো। আপনিও পাবেন না কেন? কারণটা কি? আপনি অবশ্যই পাবেন, আপনিও পাবেন। কিন্তু আপনি যদি চান, এবং প্রথমত সফল হওয়ার জন্য প্রথম যেই পাওয়ার সেটা হচ্ছে উইলিং পাওয়ার। আপনার যদি উইলিং পাওয়ার না থাকে, সাকসেস উইল নেভার কাম টু ইউ। সাকসেস কখনো আপনার কাছে আসবে না আপনার যদি উইলিং পাওয়ার না থাকে। আপনি কোন জায়গা থেকে আসছেন সেটা কোনো ফ্যাক্টর না। আপনার আবেদন করার যোগ্যতা আছে, তার মানে আপনি চাকরি পাওয়ার যোগ্য। প্রথমত চাকরি পাওয়ার যোগ্য। এখন আপনি যখন রেসে আসতেছেন তখন আপনাকে বুঝতে হবে যে এই রেসটা কাদের সাথে, আপনার কম্পিটিটর কারা। বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে খেলে তখন একরকম খেলা খেলে, বাংলাদেশ যখন জিম্বাবুয়ের সাথে খেলে তখন একরকম খেলা খেলে, বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে খেলে তখন একরকম খেলা খেলে, তাই না? কারণ কম্পিটিটরদের পুরাতন খেলা দেখতে হয়, কম্পিটিটররা কে কোথায় দুর্বল এটা বুঝতে হয়, নিজের দুর্বলতাও বুঝতে হয়। মানে এমসিকিউ বা জব এক্সাম ইজ এ গেম। এই গেমটাতে কি করতে হয়? এই গেমটাতে নিজের দুর্বলতা ঢাকতে হয়, নিজের দুর্বলতাকে ঢাকতে হয়, আর অন্যের দুর্বলতাকে জয় করতে হয়। কি বললাম ভাইয়া? জব এক্সাম ইজ এ গেম, যেখানে নিজের দুর্বলতাকে ঢাকতে হয়, নিজের উইকনেসকে ঢাকতে হয়, আর আরেকজনের উইকনেসকে জয় করতে হয়। এইটাই। আপনার উইকনেস ঢাকবেন মানে কি? আপনার উইকনেস আপনি শো করবেন না, এরকম যেন থাকে আর কি আপনার অবস্থা। আচ্ছা, তারপরে ডেইলি পড়বেন, প্রতিদিন যেন পড়া হয়। পরীক্ষার আগের রাতের জন্য কোনো কিছু রাখবেন না। পরীক্ষার আগের রাতের জন্য শুধু রিভিশন দেওয়ার জন্য রাখবেন, যে আমি শুধু রিভিশন দিব। আপনি মোটামুটি এখন 3.5 মাস থেকে 4 মাসের মতো সময় পাবেন। আপনি উইকলি একটা রুটিন করতে পারেন। ইউ ক্যান মেক আ রুটিন অন উইকলি বেসিস, আগাইতে পারেন। অথবা আপনি আমাদের সাথে আমাদের প্রিলিভার রিটিন ব্যাচে জয়েন করতে পারেন। আমরা এখানে 80 দিনের একটা প্রোগ্রাম নিয়ে আসছি, 80 days, 80 দিনের একটা প্রোগ্রাম। এটা হয়তো 90 দিন যেতে পারে, বাট 80 দিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো। এই 80 দিনের মধ্যে এবং প্রিলি রিটেন টোটালি কভার হয়ে যাবে। এখানে এক্সাম থাকবে, আমাদের নিজস্ব পিডিএফ দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। মডেল টেস্ট নেওয়া হবে, এবং আপনি যে ভুলগুলা করবেন, মডেল টেস্ট যদি আপনি যেখানেই দেন না কেন, আপনি যে ভুলগুলা করবেন সেই ভুলগুলা খাতায় লিখে রাখতে হবে।
মানে একটা মানুষ খেয়াল করেন, মানুষ আসলে কেন বদলাইতে পারে না জানেন? মানুষ বদলাইতে পারে না কারণ হচ্ছে সে তার ভুলগুলোকে মনে রাখে না, এবং ভুল থেকে যারা শেখে তারাই নিজের পরিবর্তনটা দেখতে পায়। যারা ভুল থেকে শেখে না তারা কখনো নিজের পরিবর্তন দেখতে পায় না। এবং আজকে আপনি যে ভুলটা করে আসলেন, এই ভুলটা আপনি ভুলে গেছেন, মনেই হইতেছে না, ইটস রং। এই ভুলটা মনে রাখতে হবে, যে এই ভুলটা কেন মনে রাখবেন, যাতে করে রিপিট না হয়। এই কারণে ভুল মনে রাখবেন। আর আপনার সাকসেস কেন মনে রাখবেন, যে আপনি ছোটখাটো অনেক জায়গায় সাকসেস হয়েছেন, হ্যাঁ, সেটা মনে রাখবেন কেন? সেটা মনে রাখবেন নিজেকে মোটিভেট করার জন্য। হ্যাঁ, দেখেন, সেলফ স্টাডি যখন করতে যান, আপনি কোচিং এ নাও করতে পারেন, কোচিং এর বাইরে থেকে নিজের মতো করে পড়াশোনা করতে পারেন, এবং তার জন্য সেলফ মোটিভেশন প্রয়োজন পড়ে। আপনি যখন কোনো কোচিং এ যাচ্ছেন, আপনি যখন হতাশ হয়ে যাবেন, তখন ভাইয়া বা স্যার আপনাকে বলবে, এই তুমি কেন পড়াশোনা করতেছো না, কেন ক্লাসে আসতেছো না? কিন্তু বাসায় তো এটা বলার কেউ নাই। কেউ বলবে, গার্লফ্রেন্ড বলতে পারে, বয়ফ্রেন্ড বলতে পারে, কয়দিন বলবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কয়দিন বলবে আপনাকে? কারণ আপনারই তো তাকে পাওয়ার জন্য তো আপনি চাকরিটা পাইতে হবে। এবং আমি যেটা খেয়াল করছি, যে আরো দিকে যাদের অ্যাফেয়ার আছে ওরা খুব দ্রুত চাকরি পায়, ওরা খুব মরিয়া চাকরি পাওয়ার জন্য, আমি এরকম দেখছি। আবার যাদের মধ্যে এক ধরনের দায়বদ্ধতা আছে, ছোট বোনকে বিয়ে দিতে হবে, বা ছোট ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিতে হবে, আব্বা অসুস্থ বা আম্মা অসুস্থ, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। দুটা জায়গায় মানে দায়িত্ব নেওয়া, মানে কাউকে, কারো অ্যাফেয়ার আছে, বিয়ে করা, এটা দায়িত্ব নেওয়া না কারো, ডেফিনেটলি এটা মেয়ের জন্য, ছেলের জন্য। যখনই মানুষের মাথায় এই চিন্তাটা থাকে যে আমি কারো না কারো দায়িত্ব নিব, হতে পারে আপনার হবু স্ত্রী বা হবু হাজবেন্ডের, বা হতে পারে আপনার বাবা মা, হতে পারে ছোট ভাই বোনের দায়িত্ব নিলেন, মানে মাথার মধ্যে যখন এই ধরনের একটা ছোট চাপ, ফ্যামিলির গত এই ধরনের একটা প্রেশার থাকে, ডেফিনেটলি মানুষ তখন খুব দ্রুত চাকরি পায়। আমি এটা খেয়াল করছি, এটা খুবই পরীক্ষিত একটা সত্য। হ্যাঁ, আর যাদের মনে করেন এরকম কোনো প্রেশার নেই, পিছুটান নেই, চাকরির জন্য কোনো প্রেশার ওরকম ফিল করে না, তারা কিন্তু চাকরি আসলে দেরিতেই পায়। লেজি, কারণ হচ্ছে তারা লেজি। তারা মানে যতদিন ধরেন আসলে আপনি টাকা চাইতেছেন বাসা থেকে, আপনার জন্য টাকা আসতেছে, মাসে মাসে টাকা পাঠাই দিচ্ছে, হ্যাঁ, আপনি বইয়ের পরে বই কিনতেছেন। আরেকটা ব্যাপার, বইয়ের কথা যেহেতু আসলো, গাদা বই কিনে টেবিল ভরবেন না, বুক সেলফ ভর্তি করবেন না, এটা শো অফ করার জায়গা না। বই কেনা শো অফ করার জায়গা না, এটা মাথায় রাখতে হবে। মুস্তফা আলী বলে গেছে, বই কিনে কেউ দলীয় হয় না। এটা একটা লেস মোটিভেশনাল স্পিচ। বলা উচিত ছিল এইটাই, বই কিনে যে পড়ে সে কখনো দলীয় হয় না। আমি এটা বিশ্বাস করি। এখন বই কিনে আপনি সেলফ ভরে ফেললেন, ফিলিং করে ফেললেন, আপনি দলীয় হয়ে যাবেন। কিভাবে দলীয় হবেন? মানসিকভাবে দলীয় হয়ে যাবেন। আপনার বাসায় অনেক বই, কিন্তু আপনি পড়তেছেন না, তাহলে মানসিকভাবে দলীয় হয়ে যাবেন না? এইটা হলো ব্যাপার। বই কিনেও দলীয় হয়ে যায় মানুষ মাঝে মাঝে। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করব আজকের মতো। আচ্ছা, তবে খতম করার আগে ডিয়ার মেসমশাই, খতম করার আগে আমরা একটু কিছু অল্প করে বিগত 23 সালের প্রশ্ন কিছু দেখার চেষ্টা করব। যেমন দেখেন, প্রথমে একটা খুব, যে প্রশ্নটা চোখে আমার সামনে এখন আসতেছে, দ্যাট ইজ যে আয়নায় মুখ দেখো না, এখানে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে? সমার্থক শব্দ, দ্যাট ইজ আমরা পেয়েছি। প্রশ্ন আসছে কখনো পরীক্ষাতে? আসে নাই। তার মানে আমরা টপিক আপনাকে অনেক অল্প টপিকের কথা বলেছি। ম্যাথে আমরা 9টা টপিকের কথা বলেছি, সাধারণ জ্ঞানে এরকম 8টা বা 7টা টপিকের কথা বলেছি, বাংলাতে এরকম 8টা বা 7টা টপিকের কথা বলেছি। টপিক যতগুলোই বলা হোক না কেন, ওইগুলোর উপরে ডিপ নলেজ থাকতে হবে, প্রথম কথা। আপনাকে আমি 20টা টপিকের কথা বলে ফেললাম, কিন্তু কোনো টপিকের উপরে আপনি ডিপ নলেজ নিতে পারলেন না। এই যে দেখেন, আয়নাতে মুখ দেখো না, এই প্রশ্নটা যখন আসছে, প্রশ্নটা পরীক্ষাতে কখনো আসে নাই, বিগত বছরের প্রশ্ন থেকে এটা কমন পড়ে নাই। হ্যাঁ, এখন আপনার যদি ডিপ নলেজ না থাকে সমর্থক শব্দ, আপনি এই প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবেন না। তখন আপনার মনে হবে মুখ মানে বদন, তখন আপনার এটা মনে হবে, তখন আপনি এই নাম্বারটা দাগাই দিয়ে আসবেন, বাট এই নাম্বার ইজ রং। হ্যাঁ, বুঝতে পারছেন? তারপরে যে এই প্রশ্নটা, কোনটি ব্যতিক্রম, মেঘের পর মেঘ, যুদ্ধ, যাত্রা, হিজল কাঠের নৌকা, এটা ডেফিনেটলি একটা ব্যাখ্যা আছে। বা এটা আর একটা জিনিস দেখেন, পাক অর্থে সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? প্রকৃতি প্রত্যয়ের একটা নোট আছে 10 পৃষ্ঠার, আমাদের একটা নোট আছে, এটা পড়লে প্রকৃত প্রত্যয় কমন পড়ে যায়। বিগত বছরের প্রকৃতি প্রত্যয় সব করে ফেললে, আর এটা যদিও বিগত বছরের প্রশ্ন, এটা বিসিএস এ আসছে, ব্যাংকে আসছে। আমাকে কি মাল্য দেবে দাও, তোমার পায়ের নিচে আমি অমর হব, নির্মলেন্দু গুণের কবিতা।
তার মানে দেখেন নির্মলেন্দু গুণ আসছে, তার মানে নির্মলেন্দু গুণ কিন্তু আধুনিক যুগের কবি, মধ্যপ্রাচ্য থেকে বা প্রাচীন থেকে কিন্তু আসেনি। নিরপেক্ষ সঠিক সন্দেহ বিচ্ছেদ, নিবিসর্গযোগ অপেক্ষ, সবল এর বিপরীতাত্মক শব্দ, দেখছেন কমন প্রশ্ন না আনকমন প্রশ্ন। আমরা আপনাকে চ্যাপ্টার কমাই দিছি, কিন্তু ওগুলা থেকে আপনার উপরে ডিপ নলেজ থাকতে হবে। সুরবালা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? এক রাত্রি। তার মানে চরিত্রগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আসেন ইংরেজিতে। হি ইজ ওয়েল আমরা বলছি এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, মানে নিচের কোনটা আসলে অবজেক্টিভ? হি ইজ ওয়েল। আমরা ইংরেজি সলিউশন ক্লাসের ব্যাখ্যা দিয়েছি, বলেছি। তো ইংরেজিগুলা এখানে ইংরেজিগুলা করে নিয়েছে। দেখেন আমরা বানানের কথা বলছিলাম আপনাকে, এখান থেকে দুটা বানান আসছে, প্রিসিডেন্স, সিজোফ্রেনিক। কমন প্রশ্ন না, কিন্তু মোটামুটি পরীক্ষাতে আসছে, বাট এতটা ইউজুয়াল না। হ্যাঁ, ইচ ফার্নিচার বিগত বছরের প্রশ্ন। এই যে সেন্টেন্স কারেকশনটা, এটা বিগত বছরের প্রশ্ন, দুইটা জায়গায় এরকম আছে। এবং ম্যাথ প্রশ্ন অনেকে প্রশ্ন করেন, ম্যাথ প্রশ্ন কি বাংলায় হবে? এর আগে ম্যাথ প্রশ্ন, প্রিলিমিনারি ম্যাথ প্রশ্ন বাংলায় হয়নি, আমরা দেখছি। রিটেনের ম্যাথ প্রশ্ন বাংলায় হয়েছে। ম্যাথ প্রশ্ন বাংলায় হওয়ার সম্ভাবনা কম, ইংরেজিতে হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। এবং সাধারণ জ্ঞানে ফিক্সড অংশ থেকে বেশি প্রশ্ন আসছে। যেমন ধরেন তাতার উপজাতি কোথায় বাস করে? তাতার উপজাতি হলো রাশিয়াতে বাস করে। এটা বিগত বছরের ফিক্সড প্রশ্ন, বিগত বছরের ফিক্সড জায়গা থেকে আসছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আসছে। ল্যান্ড অফ কেক, এখন আপনি এরকম জানেন যে ল্যান্ড অফ গোল্ড জানেন আপনারা, মানে কিছু কিছু আপনার শহরের এরকম নিকনেম আছে যেগুলোকে আমরা বলে থাকি। যে প্রশ্নগুলো আসছে সহজ না, কঠিন। ফার্স্ট বাজেট, ইকে ডিপ নলেজ ফিক্সড থেকে আসছে। দেখ খেয়াল করেন, ইনভেন্টরস দ্য ভাইরাস কে আবিষ্কার করছে? ফিক্সড নলেজ। হুইচ স্ট্রেট সেপারেটস অস্ট্রেলিয়া এন্ড তাসমানিয়া? বাস। ফিক্সড নলেজ থেকে আনকমন প্রশ্ন, বাবেল মানদেব বেরিং প্রণালী কখনোই একটাও না, যখন এটা এলিমিনেশন প্রসেসের মাধ্যমে যেতে হবে। ব্লাড ক্লটিং, ভিটামিন কে, কমন প্রশ্ন। হ্যাঁ, দেখছেন এই যে হাউজিং সেন্সাসে বাংলাদেশের সিগনেচার রেট কত? সিগনেচার রেট মিনস লিটারেসি রেট। ওকে। হোয়াইট কলার জব মানে কি? উইদাউট ম্যানুয়াল লেবার। হোয়াইট কলার জব হচ্ছে ম্যানুয়াল। বাংলাদেশ এডি ইজ হোয়াইট কলার জব। ব্লু কলার জব কোনটা? যেগুলো ম্যানুয়াল লেবার দিতে হয়। যেমন ধরেন যারা সিকিউরিটি গার্ডের চাকরি করে, যারা ডেলাভার, ওদেরটা হলো ব্লু কলার জব। দেখবেন যারা হচ্ছে লালামুভ না, যে কিছু জায়গা আছে যারা ডেলিভারি হিসেবে কাজ করে, কুলি হিসেবে কাজ করে, ওদের ড্রেস আপ অনেক সময় এরকম ব্লু কালারের হয়ে থাকে। দেখছেন, এই হলো ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, আমরা গেলাম, মোটামুটি আলোচনা হলো টুকটাক অনেক কিছু। এখানে মূলত মূল যে ব্যাপারটা দাঁড়াইছে, যেটা হলো আপনি যেটা পারেন না সেটা দ্রুত উপলব্ধ করবেন, আর যেটা পারেন এটাতে যেন কোনো কনফিউশন না থাকে। এই দুটা কন্ডিশন, এই দুটা এক্সপার্টাইজ, যে দুটা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো আমরা যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন। আমি ইউসুফ ছোটন, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি, আপনাদের সাথে আছি ক্যারিয়ার একাডেমির হয়ে। আমাদের চাইলে আপনারা আমাদের ব্যাচে এনরোল করতে পারেন, অথবা আমাদের পেজে নক করতে পারেন। কোনো সমস্যা হলে আমরা ডেফিনেটলি আপনাদের সাথে থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।